Hello everyone, welcome to my channel Competitive. Welcome to the top 10 GK series. Today is part 5. চলো তো কোয়েশ্চেন স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, হুইচ ইজ নট দ্য ট্রাইজাংশন পাস, অর্থাৎ এর মধ্যে কোনটা ট্রাইজাংশন পাথ নয়। আগে আনসারটা নিয়ে নিই, দেন আমরা বুঝবো ট্রাইজাংশন পাথ কোনটা। আনসারটা হবে হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি, জেলিপ্লা। আচ্ছা, ট্রাইজাংশন পাথ কাকে বলে? আমরা আগের ক্লাসে জেনে এসেছি যে ভারত তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বিভিন্ন জায়গা দিয়ে প্রায় 7টা প্রতিবেশী দেশের সাথে তার বর্ডার শেয়ার করছে। এইবার কথা হচ্ছে মেনলি ট্রাইজাংশন পাথগুলো ইন্ডিয়া প্লাস চায়না প্লাস নেপাল, অথবা ইন্ডিয়া প্লাস চায়না প্লাস ভুটান, ইন্ডিয়া প্লাস চায়না প্লাস মায়ানমার। এই তিনটে যখন দেশের মধ্যে একটা পাস ক্রিয়েট হয়, সেই জায়গাটাকে আমরা বলছি ট্রাইজাংশন পাস। পাস বলতে দুটো পর্বতের মাঝখানের যে পর্বত উপত্যকা, যেটা দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা একটা দেশ থেকে আরেকটা দেশে চলাচল করা যায়, সেটাকে আমরা পাস বলছি। আচ্ছা, জালিপ্লা, এই জালিপ্লা পাসটা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায়? এই জালিপ্লা পাসটা আমাদের দেশের হচ্ছে গিয়ে সিকিমে দেখতে পাওয়া যায়, সিকিম রাজ্যে দেখতে পাওয়া যায়। শুধু জালিপ্লা নয়, সিকিমে আরও একটা পাস আছে যার নাম হচ্ছে নাথুলা। এই দুটো পাস সিকিমের খুব ইম্পর্টেন্ট, বোথ নাথুলা আর জালিপ্লা। এই পাস এই পাস দুটো হচ্ছে গিয়ে ইন্ডিয়া, চায়না এবং ভুটান, এই তিনটে দেশের মধ্যে এই জালিপ্লা পাস এবং নাথুলা পাসটা রয়েছে। দুটো পাসই রয়েছে এই তিনটে দেশের মধ্যে। আচ্ছা, বাকিগুলোর কথা একটুখানি জেনে নিই। দিফু পাসের কথা যদি আমরা বলি, দিফু হচ্ছে গিয়ে মায়ানমার, ইন্ডিয়া আর চায়না, এই তিনটে দেশের ট্রাইজাংশনে রয়েছে হচ্ছে গিয়ে দিফু পাস। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার হচ্ছে গিয়ে অরুণাচল প্রদেশ, পার্টিকুলারলি এই রাজ্যটায় আমরা দিফু পাস দেখতে পাই। আচ্ছা, আরেকটার কথা একটুখানি জেনে নিই, সেটা হচ্ছে লিপু লেক। এই যে ফার্স্ট অপশনে রয়েছে, লিপু লেকও হচ্ছে গিয়ে ইন্ডিয়া, চায়না আর হচ্ছে গিয়ে নেপালের মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা, ইন্ডিয়ার পার্টিকুলারলি কোথায়? ইন্ডিয়ার হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে আমরা লিপু লেক দেখতে পাই। আর রোহতাং পাসের কথা যদি আমরা বলি, রোহতাং পাস কোনো ট্রাইজাংশনে পড়ছে না। রোহতাং পাস হচ্ছে গিয়ে কুলু টু লাহোল স্পিতি যেটা রয়েছে, হিমাচল প্রদেশের কুলু, সেখান থেকে আমরা যদি লাহোলে যাই, লাহোল স্পিতি ভ্যালি, এটাও হিমাচলে, এই জায়গাটা যদি যাই, এর মাঝে আমরা দেখতে পাবো হচ্ছে রোহতাং পাসকে। আচ্ছা, যদি এই পাসের কথাই জানাম, আরেকটা খুব ইম্পর্টেন্ট পাসের কথা আমরা জেনে নিই, সেটা রয়েছে হচ্ছে গিয়ে বারালাসলা পাস। আচ্ছা, এই বারালাসলা পাসটা কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে গিয়ে হিমাচল প্রদেশকে কানেক্ট করে হচ্ছে গিয়ে লাদাখের সাথে, এই জায়গায় রয়েছে বারালাসলা পাস। ওকে, আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট পাস একটুখানি আমরা দেখে নিই। একটা আমরা দেখতে পাবো হচ্ছে খারদুংলা, খারদুংলা। এই খারদুংলা পাসটা কোথায় রয়েছে? খারদুংলা পাস হচ্ছে গিয়ে লেহে থেকে দ্রাস, যেটাকে আমরা বলি হচ্ছে কি দ্রাস ভ্যালি, লাদাখের ওদিকে, তাই লে আর লাদাখকে কানেক্ট করছে হচ্ছে খারদুংলা। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা পাস, সেটা হচ্ছে গিয়ে বানিহাল। আচ্ছা, বানিহাল কাদেরকে কানেক্ট করছে? বানিহাল কানেক্ট করছে কি জম্মু প্লাস কাশ্মীর, এই দুটো জায়গাকে কানেক্ট করছে হচ্ছে বানিহাল পাস। আচ্ছা, আরেকটা খুব একটা ইম্পর্টেন্ট না হলো, আরেকবার জাস্ট একটু জেনে নিই, সেটা হচ্ছে গিয়ে বুরজিলা পাস। আচ্ছা, বুরজিলা কাকে কাকে কানেক্ট করছে? বুরজিলা কানেক্ট করছে হচ্ছে গিয়ে কাশ্মীর প্লাস গিলগিট। এই গিলগিটটা কিন্তু পিওকের আন্ডারে রয়েছে। পাকিস্তান বলে যে গিলগিট বালতিস্তান ওদের জায়গা, বাট আমরা বলি যে গিলগিট ওদের জায়গা নয়, গিলগিট হচ্ছে কি পিওকে বা পাক অকিউপাইড কাশ্মীরের মধ্যে রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। হুইচ ওয়ান ইজ দ্য টপ লেয়ার অফ সয়েল? অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে মাটিটা দেখি, সেই মাটিটাকে আমরা বেশ কয়েকটা লেয়ারে ভাগ করেছি। তার মধ্যে সব থেকে টপ বা যেই মাটিটা আমাদের চোখে পড়ে, সেটাকে, সেই লেয়ারটাকে কি বলে? আনসারটা নিয়ে নিই। আনসারটা হবে হচ্ছে কি অর্গানিক লেয়ার। ওকে, আচ্ছা, এই অর্গানিক লেয়ারকে আমরা আরও একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে হিউমাস।
কেন নাম দিয়েছি হিউমাস? না, এই লেয়ারটাতেই রয়েছে হচ্ছে কি যত ধরনের সার উপাদান। সার উপাদান বলতে জেনারেলি এই মাটিটার মধ্যেই বিভিন্ন ধরনের পাতা বা আমাদের বাড়ির ব্যবহার করা শাকসবজি উপাদানগুলি এই জায়গাটাতেই এসে জমা হয়। এই জন্য এই জায়গাটা খুব উর্বর হয়ে থাকে, এই অর্গানিক লেয়ারটা। এই জন্য এটাকে হিউমাসও বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি সয়েলের একটা গঠন দেখি যে কোন লেয়ারটাকে বা কোন পার্টটাকে কিভাবে কি বলছে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। এইভাবে আমরা একটা সয়েলের পার্ট দেখে নিই। এই যে উপরের পার্টটা, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে অর্গানিক লেয়ার, এটাকে ও পার্ট বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে হচ্ছে গিয়ে এ পার্ট। এই এ পার্টটাকে কি বলছে? এটাকে বলছে যে টপ সয়েল। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে আমরা টপ লেয়ার বলছি সয়েলের, কিন্তু অর্গানিক পার্টটাকে, নট টপ সয়েলটাকে। টপ সয়েলটা হচ্ছে সেকেন্ড পার্টটা, বা যেটাকে আমরা এ পার্ট বলছি। দেন আসে হচ্ছে ই পার্ট। আচ্ছা, ই পার্টটা কিসের হয়? ই পার্টটা হয় হচ্ছে গিয়ে ইলিউভিশন লেয়ার। আচ্ছা, দেন আসে হচ্ছে কি ওয়েদারিং। আর সবশেষে আসে হচ্ছে গিয়ে সি পার্ট, যেটাকে আমরা বলি আনওয়েদারিং। আচ্ছা, ওয়েদারিং কাকে বলছে? যখন কোনো রক, এই একটা পাথর রয়েছে, এই রকটা হচ্ছে গিয়ে বিভিন্ন উপাদানের কারণে ভাঙতে শুরু করে। আচ্ছা, এই উপাদানগুলো কি কি হতে পারে? এক হতে পারে এয়ার, দেন হতে পারে হচ্ছে গিয়ে ওয়াটার বা যেটা হচ্ছে রিভার, আর হতে পারে হচ্ছে গিয়ে হিউম্যান বা অ্যানিমাল। এদের কার্যকলাপের কারণে যখন একটা রক ভাঙতে শুরু করে, এই ভাঙাটার যে প্রসেস, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ওয়েদারিং। অর্থাৎ একটা রক ভাঙার পরেই বিভিন্ন ধরনের ছোট ছোট টুকরোতে পরিণত হয়, এই পার্টটাকে আমি বলছি ওয়েদারিং। এই পুরো মাটির যে বা সয়েলের যে আমরা পার্টগুলো দেখলাম, এর মধ্যে এই ভাঙা অংশটা ম্যাক্সিমাম পরিমাণে থাকে হচ্ছে এই ওয়েদারিংয়ে। আর একদম নিচের দিকে থাকে হচ্ছে আনওয়েদারিং। অ্যাকচুয়ালি এই আনওয়েদারিংটা কেন থাকে, আমরা আগের চ্যাপ্টারে যখন লাভার ব্যাপারে একটুখানি পড়ে এসেছিলাম আমরা, তখন আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি লাভা নয়, আমরা যখন আর্থের একদম কোর অঞ্চলটা বা কোর ক্রাস্ট ম্যান্টেল এই পার্টটা যখন আমরা দেখেছি, তখন দেখেছি যে কোরে জেনারেলি মল্টন লাভা বা ম্যাগমা থাকে। তো এই আনওয়েদারিং পার্টটা যেহেতু খুব কাছাকাছি থাকে কোরের, তো এইখানে ওই জন্য খুব একটা সলিড ম্যাটেরিয়াল দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আস্তে আস্তে যখন উপর দিকে উঠবে, তখন আস্তে আস্তে আরও মিহি হয়ে যাবে এই, আর একদম উপরে গিয়ে আমরা একটু মিহি ধরনের মাটি দেখতে পাই। এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ও বা অর্গানিক লেয়ার। ওকে, আচ্ছা, এইটাকে আমরা জেনারেলি বি বলে ডাকি। ওকে, চল নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। প্রত্যেকটা সম্পর্কে আমি অলরেডি এখানে বলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? হুইচ আর্টিকেল ইজ রিলেটেড টু প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ? অর্থাৎ কোন আর্টিকেলের মাধ্যমে বন্যজীবনকে প্রোটেক্ট করার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের সংবিধানে? উত্তরটা নিয়ে নিই। উত্তরটা হবে হচ্ছে গিয়ে অপশন বি, 48-এর বি। 48-এর বি বলছে যে আমাদের দেশে যতগুলো বন্য অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সমস্ত জায়গাগুলো যে রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করা হবে একটা পার্টিকুলার আর্টিকেলের আন্ডারে, এবং এটার মেন দায়িত্বে কারা থাকবে? স্টেট, এবং তার সাথে তাকে সাহায্য করবে হচ্ছে কি সেন্ট্রাল। ওকে, আচ্ছা, বাকিগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই। 43-এর যে বি, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি বলছে? কোঅপারেটিভ সোসাইটি। এটা ভারতে তৈরি করা যাবে। আচ্ছা, এগুলোর মধ্যে কি কি পড়ে? এগুলোর মধ্যে পড়েছে হচ্ছে আমুল, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, সুমুল। আচ্ছা, আর কি কি রয়েছে? আরেকটা রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের যে গ্রামীণ সমবায় সমিতিগুলো তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের টাকা পয়সা লোন নিয়ে ছোটো ছোটো কুটির শিল্প গড়ে তোলা হয়। এই সমস্ত কিছু যে ভারতের মানুষ তৈরি করতে পারবে এবং ভারতকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তার একটি আর্টিকেল অলরেডি আমাদের কনস্টিটিউশনে দেওয়া রয়েছে। আচ্ছা, যখনই কোনো আর্টিকেলের সাথে এ বি এই সমস্ত কিছু যুক্ত হয়, তার মানে মানতে হবে এই 48-এর বি যখন রয়েছে, তার মানে 43-এর বি যখন রয়েছে, তখন 43-এর একটা এও রয়েছে।
আচ্ছা, এই 43 এটা কি বলছে? এটা বলছে হচ্ছে কি ট্রেড ইউনিয়ন। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা যে হকার্স লিমিটেড বা হকার্স ইউনিয়ন দেখতে পাই, ট্রেনের হকার দাদাভাইদের যে ইউনিয়ন, বা আমরা বিভিন্ন ধরনের কলকারখানায় যে কাজ করে সেই সমস্ত মানুষের যে ইউনিয়ন দেখতে পাই, ই রিক্সা বা টোটো চালক, ভ্যান চালকদের যে ইউনিয়ন দেখতে পাই, এইটাই হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়নের কথা বলে। আচ্ছা, এ বা বি হিসাবে যখন যুক্ত হয়েছে, তার মানে প্রত্যেকটাই কনস্টিটিউশন বানানোর বেশ কিছু পরে কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এই 43টা হয়েছিল যে 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ওকে, আচ্ছা, আর এই 43টা কিসের মাধ্যমে যুক্ত হয়েছিল? এটা হয়েছিল বেশ অনেকটা পরে, সেটা হচ্ছে 97 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ওকে, আচ্ছা, 49টা কিসের জন্য? 49টা হচ্ছে 48-এর বিটা যেমন ছিল আমাদের ওয়াইল্ড লাইফের প্রোটেকশন, 49টা হচ্ছে কি মনুমেন্টের প্রোটেকশন। অর্থাৎ ভারতে যত ধরনের স্থপতি রয়েছে, সেটা তাজমহল হতে পারে, বিভিন্ন ধরনের যেমন খাজুরাহোর মন্দির হতে পারে, লাল কেল্লা হতে পারে, এই সমস্ত কিছুকে প্রোটেকশন করা হবে এবং সেটা করবে সেন্ট্রালের সাহায্য নিয়ে স্টেটের গভর্নমেন্ট। এইটা বলা হয়েছে হচ্ছে কি 49-এর। আর 44-এ কি বলা হয়েছে? ইউসিসি, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, সারা রাজ্য জুড়ে। এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল ইমপ্লাই করে না, এটার ইমপ্লিকেশনের ক্ষমতা দেওয়া থাকে হচ্ছে কি স্টেটের। কোনো স্টেট যদি চায় এই ইউসিসি আর্টিকেল 44-এর আন্ডারে তার রাজ্যে লাগু করতে পারবে। কি হবে এটাতে? এটাতে হবে হচ্ছে কি সেই রাজ্যের প্রত্যেকটা মানুষের উপরে সেই রাজ্য যে আইন ঠিক করবে বা রাজ্যে যে আইনটি রয়েছে সেটা মানতে হবে। ইউসিসি জেনারেলি কিসের উপর কাজ করে? বিবাহ, তারপরে হচ্ছে ডিভোর্স, এই ধরনের কাজগুলো হচ্ছে ইউসিসির মাধ্যমে হয়ে থাকে, বা শিক্ষাক্ষেত্রে কিছু বিশেষ প্রাবধান, এই সমস্ত কিছু হয়ে থাকে। ভারতে সবথেকে প্রথম ইউসিসি লাগু করা হয়েছিল হচ্ছে গোয়াতে, আর বর্তমানে রয়েছে হচ্ছে গিয়ে এটা উত্তরাখণ্ড বা ইউকেতে। আচ্ছা, গোয়াতে কিন্তু স্বাধীনতার আগে থেকে ইউসিসি লাগু করা হয়েছে, সেটা চলছে ইউকে বা উত্তরাখণ্ডে। রিসেন্টলি এটা চালু করা হয়েছে বা রিসেন্টলি ইম্পোজ করা হয়েছে। আসাম পরবর্তীকালে বলছে খুব তাড়াতাড়ি তারা ইউসিসি লাগু করবে। ওকে, চলো। আচ্ছা, একটা জিনিস আমরা যখন এই আর্টিকেলগুলো সম্পর্কে পড়ছি, আমাদের একটা জিনিস একটুখানি জেনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে জাস্ট গিভ মি আ সেকেন্ড। সেটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা আর্টিকেল আসে হচ্ছে গিয়ে ডিপিএসপির আন্ডারে। ডিপিএসপি কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 অবধি প্রত্যেকটা আর্টিকেল আসে হচ্ছে ডিপিএসপির আন্ডারে। এই ডিপিএসপি কি করে? এই ডিপিএসপি করে হচ্ছে গিয়ে যে কোনো স্টেটের, কারণ আমরা অলরেডি পড়েছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, স্টেট চালাতে এই প্রত্যেকটা আর্টিকেল খুব কাজে লাগে। তাই জন্য আমরা প্রত্যেকটা জিনিস দেখলাম যে কোঅপারেটিভ সোসাইটি কোনো একটা স্টেট বা রাজ্যের বেটারমেন্টের কাজে লাগবে। ন্যাশনাল বায়োস্ফিয়ার, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ স্টেটের আন্ডারে থাকছে, স্টেট দেখাশোনা করছে সেন্ট্রালের হেল্প নিয়ে। মনুমেন্টগুলোর দেখাশোনার দায়িত্ব স্টেটের। লাস্ট যেটা ইউসিসির কথা বললাম সেটাও স্টেটই লাগু করছে। অর্থাৎ ডিপিএসপি 36 থেকে 51 প্রত্যেকটা আর আর্টিকেল থাকবে হচ্ছে গিয়ে স্টেট চালাতে বা স্টেটের বেটারমেন্টের কাজে। ওকে, চল ফোর্থ কোয়েশ্চেনে যাই আমরা। ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে গিয়ে সাদির নাট্যম ইজ টার্ম দ্যাট দিস টার্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডান্স ফর্ম? সাদির নাট্যম কোন নাচ বা কোন নৃত্য শৈলীর সাথে যুক্ত? আনসারটা নিয়ে নিই। আনসারটা হয়েছে অপশান এ, ভরতনাট্যম। ওকে, আচ্ছা, ভরতনাট্যমের কথা যখন এলো, আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু জেনে নেব। যখনই এরকম ক্লাসিক্যাল ডান্স বা আগের দিন একটা আমরা করেছি হচ্ছে গিয়ে খুব সম্ভবত সেতারের এক্সপোনেন্টদের নিয়ে, খুব সম্ভবত। তো এই সমস্ত বিষয় যখন আসবে তখন আমরা এই পার্টিকুলার জিনিসটা সম্পর্কে কিছু স্ট্যাটিক পয়েন্ট আর তার এক্সপোনেন্ট বা বিখ্যাত যে মানুষজন হচ্ছে তাদের সম্পর্কে একটু জেনে রাখবো। আচ্ছা, ভরতনাট্যমের কথা যখন জানলাম, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভরতনাট্যম কোন অঞ্চলে? দক্ষিণ ভারতের তামিলনাড়ুর তাঞ্জাভুর অঞ্চল থেকে ভরতনাট্যমটা এসেছিল। তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা অলরেডি জানলাম যে ভরতনাট্যমকে সাদির নাট্যম বলে। আচ্ছা, এটাকে আরও একটা নাম বলে, সেটা হচ্ছে কি দাসী আট্টম। আমরা জানি যে দক্ষিণ ভারতে দেবদাসী প্রথা ছিল। এই দেবদাসী প্রথায় কি করা হতো না, খুব 7-8 বছরের ছোট ছোট মেয়েদের কোনো একটি পার্টিকুলার মন্দিরে যে প্রভু বা যে বিগ্রহ রয়েছে তার দেবদাসী করে দেওয়া হতো এবং তারা সেই মন্দিরেই থাকতো, মন্দিরের মানে দেখাশোনা করতো এবং নির্দিষ্ট সময় সেই মন্দিরে দেবতার জন্য তারা নাচ গান করতো, তাদেরকে দেবদাসী বলা হতো। তাই এই ভারতনাট্যমটা মেনলি এই দেবদাসীদের পারফরমেন্স হতো বলে এটাকে দাসী আট্টমও বলা হয়ে থাকে। আচ্ছা,
ভারতনাট্যমের কথা কোথায় কোথায় আমরা জেনেছি? ভারতনাট্যমের কথা আমরা জেনেছি হচ্ছে গিয়ে এক তো নাট্যশাস্ত্রমে, নাট্যশাস্ত্র যেটা আমরা জানি হচ্ছে ভরতমুনির লেখা। আচ্ছা, এই বইতে আমরা জেনেছি। তার সাথে আর কোন বইতে জেনেছি? তার সাথে আমরা জেনেছি হচ্ছে তোলকাপ্পিয়ম, তোলকাপ্পিয়ম। আচ্ছা, এই বইটা কার লেখা? তোলকাপ্পিয়ারের লেখা। হ্যাঁ, তোলকাপ্পিয়ারকে বলা হয় সঙ্গম লিটারেচারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপোনেন্ট। আচ্ছা, আর কোন কথায় লেখা রয়েছে, আর কোন বইয়ে রয়েছে? আরেকটা হচ্ছে নভেল, শিলা পাডিকরণ, শিলা পাডিকরম। আচ্ছা, এই শিলা পাডিকরম হচ্ছে গিয়ে এই ভারতনাট্যমের একজন দেবদাসীর উপরেই লেখা একটি বই। মূলত এই তিনটে বইয়ের থেকেই আমরা ভারতনাট্যমের কথা জানতে পেরেছি, বা বলতে পারি যে এনশিয়ান্ট ইন্ডিয়ান বুক, হ্যাঁ, এনশিয়ান ইন্ডিয়ান বুক, যেগুলো থেকে আমরা ভারতনাট্যমের সম্পর্কে জানতে পেরেছি। আচ্ছা, তোলকাপ্পিয়ারের কথা যখন এলো বা বইগুলোর কথা যখন এলো, তখন এই বইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে কোন সময় না, সঙ্গম লিটারেচারে। সঙ্গম লিটারেচার, সঙ্গম লিটারেচার কাকে বলে? সঙ্গম পিরিয়ড অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে পান্ডিয়ান ডাইনেস্টি, পান্ডিয়ান ডাইনেস্টি বা পান্ডিয়ান বংশ, এরা খুব বেশি করে দক্ষিণ ভারতীয় লিটারেচারকে আগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কি বলে সভা বা মহাসভা করে থাকতো। সেই টাইমে যে সভা বা মহাসভাগুলো এবং সেখান থেকে যে ধরনের লিটারেচারগুলো তৈরি হয়েছিল, এই লিটারেচারটাকেই বা এই টাইপটাকে আমরা বলি সঙ্গম লিটারেচার বা সঙ্গম পিরিয়ড। ওকে, এই নাট্যশাস্ত্র তো সংস্কৃতে লেখা নাট্যশাস্ত্র নয়, মেনলি তোলকাপ্পিয়াম এবং শিলাপাদিকারম, এই দুটো কিন্তু সঙ্গম লিটারেচারের অমূল্য দুটো সম্পদ। ওকে, আচ্ছা, আরও কয়েকটা স্ট্যাটিক পয়েন্ট আমরা একটু জেনে নিই। আচ্ছা, দেন আমরা জানবো হচ্ছে কি দক্ষিণ ভারতের বা তামিলনাড়ুতেই রয়েছে একটি মন্দির, লর্ড শিবা বা ভগবান মহাদেবের উপরে ভগবান মহাদেবের সেই মন্দির, তার নাম কি? চিদম্বরম টেম্পল। কেন এই চিদম্বরম টেম্পল ইম্পর্টেন্ট? না, এই চিদম্বরম টেম্পলের গোপুরম, গোপুরম বলতে দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে আমরা গোপুরম দেখতে পাই, ঢোকার যে জায়গাটা, হ্যাঁ, এইভাবে বলতে পারি যে এইটা যদি মন্দির হয়, মেন মন্দির, তাহলে এইখানে একটা ঢোকার তোরণ তৈরি করা থাকে এবং এই তোরণের উপরে না অনেক ধরনের স্কাল্পচার তৈরি করা থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে কি গোপুরম। এই চিদম্বরম মন্দিরের গোপুরমে 108টা এই ডান্স স্কাল্পচার, ডান্স বলতে এই ভরতনাট্যমের 108টা মূর্তি খোদাই করা রয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে ভরতনাট্যমের কী কী মুদ্রা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এইটা একটা গেল পয়েন্ট। দেন আরও একটা পয়েন্ট আমরা জানবো, সেটা হচ্ছে গিয়ে কী কী ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়ে থাকে এই নাচে। কী কী ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে? প্রথমত একজন থাকবেন হচ্ছে গিয়ে ভোকালিস্ট, অর্থাৎ যিনি গান গাইবেন। আগে তো আর এমন ছিল না যে কোনো ক্যাসেট চালিয়ে দেওয়া হবে, অবশ্যই একজনকে গান গাইতে হতো, তাহলে একজন ভোকালিস্ট থাকবেন। আচ্ছা, তার সাথে একটি বাজনা থাকবে যার নাম হচ্ছে মৃদঙ্গ, অনেকটা খোলের মতন দেখতে মৃদঙ্গমকে। আচ্ছা, আর থাকবে কি? বাঁশি বা ফ্লুট। আচ্ছা, আর কি কি থাকবে? বাঁশি বা ফ্লুট থাকবে, আর থাকবে হচ্ছে গিয়ে ভিনা। বর্তমানে ভিনার বদলে ভায়োলিনও ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, আর লাস্ট আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে গিয়ে খঞ্জনি, বা যেটাকে আমরা ইংরাজিতে বলি হচ্ছে গিয়ে কিম্বল বা খঞ্জনি। এই কটা ইনস্ট্রুমেন্ট থাকবে হচ্ছে গিয়ে ভরতনাট্যমের ক্ষেত্রে। আচ্ছা, এই কটা তো আমরা জানলাম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই, সেটা হচ্ছে ভরতনাট্যমের কিছু এক্সপোনেন্টের ব্যাপারে। আচ্ছা, কে কে খুব ইম্পর্টেন্ট ভরতনাট্যমের এক্সপোনেন্টের ক্ষেত্রে? নাম্বার 1 হচ্ছে রুক্মিণী দেবী অরুন্ডেল। রুক্মিণী দেবী অরুন্ডেল, ইনি আরও একটা কারণে খুব ইম্পর্টেন্ট, ইনি হচ্ছেন গিয়ে ফার্স্ট নমিনেটেড ওম্যান ইন রাজ্যসভা। অর্থাৎ আমরা জানি যে আমাদের রাজ্যসভাতে আমাদের প্রেসিডেন্ট প্রায় 12 জনকে নমিনেট করতে পারেন। এই নমিনেশন কোথা কোথা থেকে আসে? 4টে সেক্টর থেকে আসে। একটা হচ্ছে লিটারেচার, একটা আসে হচ্ছে গিয়ে আর্ট, একটা আসে হচ্ছে গিয়ে সায়েন্স, আরেকটা হচ্ছে গিয়ে
সোশ্যাল সার্ভিস। এই চারটে পার্ট থেকে বা চারটে জায়গা থেকে কি 12 জন মানুষকে প্রেসিডেন্ট নমিনেট করে থাকেন। তার মধ্যে রুক্মিণী দেবী অরুণ্যন ছিলেন প্রথম মহিলা যিনি রাজ্যসভায় নমিনেটেড হয়েছিলেন। আচ্ছা, আরেকজন এক্সপোনেন্টের নাম কি? তিনি হচ্ছেন গিয়ে মল্লিকা সারাভাই। মল্লিকা সারাভাই। আচ্ছা, তার সাথে আরও একজন রয়েছেন, দুজন সারাভাই রয়েছেন, আরেকজন হচ্ছেন মৃণালিনী সারাভাই। মল্লিকা সারাভাই আর মৃণালিনী সারাভাই। আচ্ছা, আরেকজন কি? ইয়ামিনী কৃষ্ণমূর্তি। यामिनी कृष्णमूर्ति। अच्छा, देन আছে হচ্ছে কি পি সুব্রমণ্যম। আচ্ছা, আরও একজন ভীষণ ইম্পর্টেন্ট একজন মানুষ রয়েছেন যার নাম হচ্ছেন কি ই কৃষ্ণা আয়ার। আচ্ছা, ইনি কেন ইম্পর্টেন্ট? ইনি হচ্ছেন গিয়ে এক ধরেন ছিলেন একজন ফ্রিডম ফাইটার, আরেকজন ছিলেন হচ্ছে কি লয়ার এবং এই ডান্সের এক্সপোনেন্ট। দেবদাসী প্রথা বন্ধ হওয়ার সাথে সাথে এই ডান্স ফর্মটাও বন্ধ হয়ে গেছিল। ওকে, তো পরবর্তীকালে ভারতের এত সুন্দর একটি ডান্স ফর্ম, যেটা ভারতের ক্লাসিক্যাল ডান্সের একটি অন্যতম বিষয়, তো সেটাকে আরও রিভাইভ করার জন্য এই কৃষ্ণা আয়ার অনেকভাবে কাজ করেছিলেন। তাই জন্য ইনি একজন বিশেষ এক্সপোনেন্ট এবং ফ্রিডম ফাইটার লয়ার হওয়ার সাথে সাথে তিনি একজন ভরতনাট্যমের শিল্পীও ছিলেন। ওকে, চল নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে? হুইচ আর্টিকেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টার্ম অফ প্রেসিডেন্ট। অর্থাৎ আমাদের ভারতে যিনি প্রেসিডেন্ট তৈরি হবে তিনি কত বছর অবধি তার পজিশনটা হোল্ড করে রাখবেন, সেইটা কোন আর্টিকেলের মাধ্যমে বা কোন আর্টিকেলে বলা রয়েছে। উত্তরটা নিয়ে নিই, উত্তরটা হচ্ছে আর্টিকেল 56। আচ্ছা, বাকি আর্টিকেলগুলো না বলে একবারে প্রেসিডেন্ট সম্পর্কে পরপর যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটুখানি কথা বলে নিই। প্রেসিডেন্ট সম্পর্কে আর্টিকেল রয়েছে 52 থেকে 62 অবধি। ওকে, আচ্ছা, 52 আর্টিকেলে কি বলছে? দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে একজন প্রেসিডেন্ট থাকবেন। তারপরের আর্টিকেলটা কি বলছে? তারপরের আর্টিকেল বলছে প্রেসিডেন্টের কি কি পাওয়ার থাকবে। অর্থাৎ প্রেসিডেন্ট ভারতের এক তো হবেন হচ্ছেন গিয়ে সমস্ত ধরনের ডিফেন্সের হেড এবং ভারতের সর্বোচ্চ মাথা বা রাষ্ট্র চালানোর যে কাজ সেটা প্রেসিডেন্ট করবে। যদিও আমরা জানি যে রাষ্ট্র চালানোর জন্য ডিফেক্টো হেড হচ্ছেন গিয়ে প্রাইম মিনিস্টার, বাট খাতায় কলমে বা সইয়ের ক্ষেত্রে হচ্ছে কি প্রেসিডেন্টেরই পাওয়ার রয়েছে। ভারতের যত ধরনের বিজনেস বা যত ধরনের ফরেন কাজকর্ম চলবে প্রত্যেকটাতে কিন্তু প্রেসিডেন্টের সই লাগে। আচ্ছা, দেন হচ্ছে 54 কি বলছেন? ইলেকশন। ইলেকশন কিভাবে হবে প্রেসিডেন্টের? ইলেকশনের প্রক্রিয়া আমরা জানি যে ইলেকশন কিন্তু প্রেসিডেন্টের কিভাবে হয়? ইনডাইরেক্ট ইলেকশন। ইনডাইরেক্ট ইলেকশন সেটা কি জিনিস? সেটা হচ্ছে গিয়ে আমরা তো ডাইরেক্ট ইলেকশন দিয়ে বিভিন্ন ধরনের নেতা মন্ত্রীদের চুজ করি। অ্যাকচুয়ালি আমরা যাদেরকে ভোট দিই তারা হচ্ছে গিয়ে যায় হচ্ছে গিয়ে লোকসভাতে। ওকে, এই লোকসভার যে মেম্বাররা থাকেন তারা এবং রাজ্যসভার যে মেম্বাররা, রাজ্যসভার কোনো মেম্বারকে কিন্তু সাধারণ মানুষ ভোট দিয়ে পাঠান না, তারাও ইনডাইরেক্টলি ইলেক্টেড হন। কাদের মাধ্যমে? এই লোকসভার মেম্বারদের মাধ্যমে। অ্যাকচুয়ালি লোকসভার মেম্বার নয়, বিধানসভার মেম্বারদের মাধ্যমে রাজ্যসভার মেম্বাররা অ্যাপয়েন্টেড হন। এই লোকসভা এবং রাজ্যসভার যে মেম্বাররা রয়েছে তারা মিলে ভোটদানের মাধ্যমে ঠিক করেন যে কে প্রেসিডেন্ট হবেন। ওকে, 55 কি বলছেন? 55 বলছে হচ্ছে এই ম্যানার অফ ইলেকশন। ম্যানার অফ ইলেকশন অর্থাৎ কি ধরনের ইলেকশন হবে, সেটা ব্যালট পেপারে হবে না বক্সে হবে, কারা অর্থাৎ ইলেকশন কমিশন ইন্ডিয়া কিভাবে কাজ করবে, এইটা হচ্ছে গিয়ে ম্যানার অফ ইলেকশন। দেন হচ্ছে গিয়ে 56 যেটা আমরা আজকেই পড়লাম হচ্ছে গিয়ে এই টার্ম। ওকে, জাস্ট লিখে দিই একবার, অর্থাৎ কত বছরের জন্য হবে। 57 কি বলছেন? এলিজিবিলিটি। এলিজিবিলিটি বলতে যিনি প্রেসিডেন্ট হবেন তার 35 ইয়ার্সের কম বয়স হলে হবে না, 35 ইয়ার্সের বেশি বয়স হতে হবে তার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে তাকে এলিজিবল হতে হবে কিসের জন্যে? রাজ্যসভা অথবা লোকসভায় যে তিনি ভোটাধিকারের মাধ্যমে তাকে চুজ করা যাবে, তিনি হবেন না কোনো রাজ্যসভা বা লোকসভার মেম্বার, তিনি হবেন না, বাট তাকে যে চুজ করা যায় এই এলিজিবিলিটিটা তার থাকতে হবে। আচ্ছা, 58 কি বলছে? 58 বলছে কোয়ালিফিকেশন।
কোয়ালিফিকেশনের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাকচুয়ালি পড়ে না, কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে হচ্ছে কি সিটিজেনশিপ কোয়ালিফিকেশনটাই পড়ে, অর্থাৎ তাকে ভারতের অবশ্যই নাগরিক হতে হবে। আচ্ছা, দেন 59 কি বলছে? 59 বলছে যে কন্ডিশন অফ প্রেসিডেন্ট অফিস, অর্থাৎ প্রেসিডেন্ট কি কি কন্ডিশনে তার অফিসে কাজ করবে। 60 খুব ইম্পর্টেন্ট, ওথ। আচ্ছা, প্রেসিডেন্টকে ওথ কে দেয়? প্রেসিডেন্টকে ওথ বা শপথ বাক্য পাঠ করা হচ্ছে কি CJI, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 61 কি বলছে? 61 হচ্ছে ইমপিচমেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টকে হাঁটানোর প্রক্রিয়া। কি হিসাবে প্রেসিডেন্টকে হাঁটানো যায়? যদি এমন মনে হয় বা পার্লামেন্টের কারোর একজনের মনে হলে তো হবে না, একটা নির্দিষ্ট সংখ্যকের মনে হতে হবে যে প্রেসিডেন্ট কোনোভাবে ভারতের যে সংবিধান আছে তার উল্লঙ্ঘন করছেন, তাহলে প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা যাবে। কিন্তু চাইলেই ইমপিচমেন্ট করা যাবে না, তাকে 14 ডেজের একটা প্রায়র নোটিশ পাঠাতে হবে। এই 14 ডেজের নোটিশ পাঠানোর পরে রাজ্যসভা এবং লোকসভা উভয় জায়গাতে যত মেম্বার আছে প্রত্যেকের একটা নির্দিষ্ট পার্সেন্টেজকে মানতে হবে যে হ্যাঁ প্রেসিডেন্ট ঠিক নন, তাকে ইমপিচ করা যেতে পারে। তারপরে সেই পুরো প্রসেসটা পার্লামেন্টে যাবে, বিভিন্ন ধরনের মিটিং বসবে, দেন প্রেসিডেন্ট ইমপিচ হবে। ওকে, আর লাস্ট হচ্ছে 62। এই 62টা কি বলছে? সেটা বলছে যে কি ফিল ভ্যাকেন্সি, অর্থাৎ যদি কখনো এরম হয় যে আমাদের দেশের কোনো প্রেসিডেন্ট তার 5 বছরের টার্ম কমপ্লিট করার আগেই যদি মারা যান, সেই সময় সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য কে কাজ করবে? টেম্পোরারি তো কাজ করবেন হচ্ছেন গিয়ে ভিপি, ভাইস প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্টের যদি না থাকে সেই জায়গায় কাজ চালাবেন হচ্ছে গিয়ে CGI। বাট উইদিন 6 মান্থ এই ভ্যাকেন্সিটাকে ফিল করতে হবে। ভারতে এইরকম কি কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে, জাস্ট একবার ঘটেছে। জাকির হোসেন মাত্র 2 ইয়ার্স সেই জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং সাডেন ডেথের কারণে এই 62 যে আর্টিকেলটা সেটা লাগু করা হয়েছিল। ওকে, চলো, তো এই 52 থেকে 62 অবধি পুরোটাই ছিল হচ্ছে কি প্রেসিডেন্টের যে আর্টিকেলগুলো রয়েছে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কোনটা, যেটা কোয়েশ্চেন আজকে দেওয়া হয়েছে, টার্মটা খুব ইম্পর্টেন্ট, ওথটা ইম্পর্টেন্ট এবং কে ওথ দেয় সেটা খুব ইম্পর্টেন্ট, ইমপিচমেন্টটা ইম্পর্টেন্ট। আরও একটা কারণে ইমপিচমেন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা USA সংবিধান থেকে এই ইমপিচমেন্ট প্রসেস অফ আ প্রেসিডেন্ট এটা আমরা বড় করেছি। অ্যাকচুয়ালি ভারতের যে কটা ইমপিচমেন্ট হয়, সেটা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এদের ইমপিচমেন্টের ব্যাপারে আমরা পুরো যে কনস্টিটিউশনের যে আর্টিকেল সেটা বড় করেছি হচ্ছে USA থেকে। ওকে, এই 3টে আর্টিকেল ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্রেসিডেন্টের থেকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য টপ ডিপোজিট অফ আয়রন? অর্থাৎ আমরা জানি যে ভারত খনিজ সম্পদে বেশ মোটামুটি একটা ভালো পজিশন হোল্ড করে, তাহলে এর মধ্যে আয়রন বা লোহার ডিপোজিশন কোন রাজ্যে সব থেকে বেশি? উত্তরটা নিয়ে নিই, উত্তরটা হবে হচ্ছে ওড়িশা। ওড়িশা রাজ্যে সব থেকে বেশি আয়রন রয়েছে। আচ্ছা, আয়রনের কথা যখন এলো তখন আমরা তো জেনে নিলাম যে উড়িষ্যাতে সব থেকে বেশি ডিপোজিশন রয়েছে। আমি যদি প্রোডাকশনের কথায় আসি, অর্থাৎ ডিপোজিট কোথায় থাকে? মাইনে থাকে বা খনিতে থাকে। প্রোডাকশনের ক্ষেত্রেও ফার্স্ট হচ্ছে ওড়িশা, আচ্ছা, দেন হচ্ছে গিয়ে ছত্তিশগড়, আচ্ছা, আর জেনে হচ্ছে গিয়ে কর্ণাটকা। এই 3টে হচ্ছে ভারতের টপ মোস্ট বা টপ 3 আয়রন প্রোডাকশন স্টেট। ওকে, আচ্ছা, আয়রন প্রোডাকশনের কথা যখন এলো আমরা জানি যে ভারতে 4টে আয়রন প্রোডাকশন বেল্ট রয়েছে। ওকে, 4টে জায়গায় ভারতের সব থেকে বেশি আয়রন প্রডিউস হয়। সেই 4টে বেল্টের নাম কি? প্রথম বেল্টটা হবে হচ্ছে কি ওড়িশা ঝাড়খণ্ড বেল্ট, ওড়িশা ঝাড়খণ্ড বেল্ট। আচ্ছা, ওড়িশা ঝাড়খণ্ড বেল্টে না কি কি জায়গা রয়েছে একটুখানি ছোট্ট করে জেনে রাখি আমরা। সেটা হচ্ছে সুন্দরগড় বলে একটা জায়গা রয়েছে, আচ্ছা, দেন আছে হচ্ছে গিয়ে ঝাড় বলে একটা জায়গা রয়েছে, সুন্দরগড় ঝাড়, আচ্ছা, বাদাম পাহাড়, আরও একটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জের কথা আসলে আমাদের ময়ূরভঞ্জ ছৌয়ের কথা মনে পড়ে। ছৌ নাচকে ভারতের এক্সট্রা আমরা যেটাকে বলি সঙ্গীত নাটক একাডেমি ছৌ নাচকে ভারতের একটা ক্লাসিক্যাল ডান্সের আন্ডারে ফেলছে। আমরা কিন্তু অলরেডি এই ধরনটা কোয়েশ্চেন করে এসেছি। ওকে, আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার 2 বেল্টটা কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে কি দুর্গ বাস্তার বেল্ট। আচ্ছা, দুর্গ বাস্তার বেল্টের কোন কোন জায়গা খুব ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে গিয়ে দিল্লি আর হচ্ছে গিয়ে বাইলাডিলা, এই দুটো জায়গা হচ্ছে গিয়ে দুর্গ বাস্তার বেল্টের ইম্পর্টেন্ট জায়গা।
আচ্ছা, নাম্বার থার্ডে কে রয়েছে? মহারাষ্ট্র আর গোয়া বেল্ট। এখানে কোন কোন জায়গা ইম্পর্টেন্ট? এখানে হচ্ছে কি গোয়ার একটা পোর্ট রয়েছে মারমাগাঁও, এই জায়গাটা। এর সাথে রয়েছে হচ্ছে গিয়ে না, খুব ইম্পর্টেন্ট হচ্ছে মারমাগাঁও, এর সাথে আর কোনো জায়গা নেই। মারমাগাঁও এই জায়গাটাতে রয়েছে হচ্ছে কি মহারাষ্ট্র গোয়ার বেল্ট। অ্যাকচুয়ালি পোর্ট এরিয়াতে মহারাষ্ট্র গোয়ার যে বেল্ট, সেটা তো সমুদ্র, আমরা জানি মহারাষ্ট্র এবং সমুদ্র, এই মহারাষ্ট্র এবং গোয়া অ্যারাবিয়ান সি বা আরব সাগরের পাশে, তো সমুদ্র তীরবর্তী অঞ্চলে। অ্যাকচুয়ালি যখন আমরা আরেকবার একটুখানি ম্যাপটা দেখে নিই, এখানে রয়েছে এই জায়গাটা দিয়ে রয়েছে হচ্ছে মহারাষ্ট্র গোয়া, এই জায়গাটা দিয়ে চলে গেছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, এবং এই সাইডটা দিয়ে রয়েছে হচ্ছে আমাদের আরাবিয়ান সি। পাহাড়ের ডিপোজিশন বা পাহাড়ি অঞ্চল এবং পোর্ট অঞ্চল, এই দুটোর মাঝখানে রয়েছে হচ্ছে কি এই মারমাগাঁও এরিয়াটা। ওকে, আচ্ছা, আর লাস্ট হচ্ছে গিয়ে আমাদের বেল্লারি, চিত্রদুর্গ আর চিকমাগালুর বেল্ট। বেল্লারি, চিত্রদুর্গ, চিকমাগালুর বেল্ট। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট জায়গা কোনটা? এখানে দুটো জায়গা ইম্পর্টেন্ট, বাবা বুদান কিন্তু একটা পাহাড়ি অঞ্চল, বাবা বুদানের পাহাড় রয়েছে, আর হচ্ছে শিবমোগা ডিস্ট্রিক্ট। এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। এই চারটে বেল্টে ভারতের সব থেকে বেশি আয়রন ডিপোজিট রয়েছে, এবং এই চারটে বেল্ট থেকে ভারতের লোহার যে খনিজ আকরিকটা সেটাই প্রডিউস করা হয়ে থাকে বা সেটা তুলে নিয়ে আসা হয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নিকোলো কন্টি, আ ট্রাভেলার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, কেম ডিউরিং হুজ রিজন? অর্থাৎ কার সময়কালে নিকোলো কন্টি ভারতে এসেছিলেন? উত্তরটা নিয়ে নিই। উত্তরটা হবে হচ্ছে কি দেবরায়া টু। আচ্ছা, এই দেবরায়া টু কে ছিলেন? এই দেবরায়া টু ছিলেন হচ্ছে কি বিজয়নগর যে সাম্রাজ্য, দক্ষিণ ভারতের বিজয়নগর যে এম্পায়ার, এই বিজয়নগর এম্পায়ারের রাজা ছিলেন হচ্ছেন গিয়ে দেবরায়া। ওকে, আচ্ছা, দেবরায়া টু এর সময় নট অনলি নিকোলো কন্টি, তার সাথে আরও একজন এসেছিলেন, তার নাম হচ্ছেন গিয়ে আব্দুর রাজ্জাক। সরি, আব্দুর রাজ্জাক। এই দুজন এসেছিলেন হচ্ছেন গিয়ে দেবরায়া টু এর সময়, নিকোলো কন্টি এবং আব্দুর রাজ্জাক। আচ্ছা, বাকিদের সময়কালে কিন্তু অনেক ট্রাভেলার ভারতে এসেছেন। ইম্পর্টেন্ট কয়েকজনের নাম একটুখানি জেনে রাখি আমরা। জাহাঙ্গীরের সময় দুজন খুব ইম্পর্টেন্ট লোক এসেছিলেন। একজন ছিলেন হচ্ছে উইলিয়াম হকিন্স, আরেকজন ছিলেন হচ্ছেন গিয়ে থমাস মুনরো। এই উইলিয়াম হকিন্সকে জাহাঙ্গীর নাম দিয়েছিলেন ইংলিশ খান। খুব ইন্সপায়ার হয়েছিলেন এই উইলিয়াম হকিন্সের মাধ্যমে, বা উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরকে ইন্সপায়ার করতে সফল হয়েছিল। যাই হোক, আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা যদি আমরা জানি, তাহলে সেখানে কে এসেছিলেন? মেগাস্থিনিস এসেছিলেন। মেগাস্থিনিসের লেখা বইটার নামও মাঝে মাঝে খুব জিজ্ঞেস করে, ইন্ডিকা, ভারত সম্পর্কে লেখা হয়েছে এই বইটিতে। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের কথা যদি আমরা দেখি, তাহলে মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন হচ্ছে কি ইবন বতুতা। কোথা থেকে এসেছিলেন হচ্ছে মোরক্কো থেকে। আচ্ছা, আর তার লেখা বইটির নাম কি? খুব ইম্পর্টেন্ট, রাহেলা। আচ্ছা, বাকি একটুখানি কয়েকটা জেনে নিই। বাকির মধ্যে গজনভির কথা যদি আমরা জানি, গজনভির সময় তো আসেনি, গজনভির সাথেই এসেছিলেন হচ্ছেন গিয়ে আল বেরুনি। আচ্ছা, এই আল বেরুনি লেখা একটি বই রয়েছে, তাহাকাকি হিন্দ, তৎকালীন ভারত সম্পর্কে লেখা আছে এই বইটাতে। আচ্ছা, মার্কো পোলো এসেছিলেন। কার সময় মার্কো পোলো এসেছিলেন? জেনারেলি এই যে পান্ডিয়ানের কথা আমরা লাস্টে পড়ে এলাম, এই পান্ডিয়ান ডাইনেস্টির সময় এসেছিলেন হচ্ছে মার্কো পোলো। ওকে, মোটামুটি এইটুকু। আর বাকি হর্ষবর্ধনের সময় হিউয়েন সাক, চন্দ্রগুপ্ত টু বা গুপ্ত বংশের যে চন্দ্রগুপ্ত, তার সময় ফাহিয়েন, এই দুজনের কথা তো আমরা মোটামুটি সকলেই জানি, তাই তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? হোয়াট ইজ দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন কোনটা গড়ে উঠেছিল? উত্তরটা কিন্তু কখনোই ন্যাশনাল কংগ্রেস হবে না। উত্তরটা হবে হচ্ছে গিয়ে বেঙ্গল প্রকাশক।
বেঙ্গল প্রকাশক কত সালে গড়ে উঠেছিল? বেঙ্গল প্রকাশক গড়ে উঠেছিল হচ্ছে গিয়ে 1836 সালে। আচ্ছা, ল্যান্ড হোল্ডার সোসাইটির কথা যদি আমরা জানি, এটা গড়ে উঠেছিল হচ্ছে কি ঠিক তার পরের বছর 1837 সালে। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গিয়ে বেঙ্গলের ফার্স্ট, হ্যাঁ, এই যে বেঙ্গল প্রকাশক এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইন বেঙ্গল। ওকে, আচ্ছা, আর ল্যান্ড হোল্ডার সোসাইটি এটা ছিল হচ্ছে কি ফার্স্ট ইন ইন্ডিয়া। আনসারটা একটু কারেক্ট করে নিও তোমরা, ফার্স্ট ইন ইন্ডিয়া। তাহলে এটা জাস্ট গিভ মি আ সেকেন্ড, এটা হবে না, হবে হচ্ছে কি ল্যান্ড হোল্ডার সোসাইটি। এটা হচ্ছে ভারতের প্রথম অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, আর বেঙ্গল প্রকাশক হচ্ছে বাংলার ফার্স্ট অর্গানাইজেশন। যদি টাইমটা একটুখানি অন্যরকম হলেও ল্যান্ড হোল্ডার সোসাইটিকে মানে অফিসিয়াল পলিটিক্যাল পার্টি হিসেবে বলা হয়ে থাকে। আচ্ছা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কথা যদি আমরা জানি, 1851 সালে খুব ইম্পর্টেন্ট একটি পার্সনের মাধ্যমে তৈরি করা হয়েছিল, দাদাভাই নৌরোজি, যাকে দ্য গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ইন্ডিয়ান অ্যান্ড আনব্রিটিশ রুল এই সম্পর্কে যে বইটা লিখেছিলেন, আর এই দাদাভাই নৌরোজি ছিলেন যিনি প্রথম ভারতের পার ক্যাপিটা ইনকাম এই সম্পর্কে একটা তথ্য দিয়েছিলেন, অর্থাৎ ভারতের জনগণের পার ক্যাপিটা কত ইনকাম আছে। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কথা যদি আমরা জানি, 1885 সালে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয়েছিল। যদি এটা ছিল হচ্ছে কি ব্রিটিশ সরকারের দ্বারা একটা ললিপপ ভারতকে, তারা বলেছিল যে আপনারা একটা ন্যাশনাল কংগ্রেস তৈরি করুন ভারতে, সারা ভারতের মানুষের যত কথাবার্তা আছে, আবদার রয়েছে বা চাহিদা রয়েছে, সেটা এই ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে যাবে। এই জন্য 1885 সালের থেকে প্রত্যেক বছর একটা করে ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন হতো। কয়েকটা অধিবেশনের কথা আমরা আগের পার্টগুলোতে জেনে এসেছি। নেক্সট কোয়েশ্চেন আস্তে আস্তে নানা ধরনের অধিবেশনের কথা আমরা জানবো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? হোয়াট ইজ দ্য আউটার কভারিং অফ নার্সফিল? নার্সফিলের আউটার কভারিংকে কি বলে? উত্তরটা হবে হচ্ছে কি নিউরোলেমা। উত্তরটা হচ্ছে নিউরোলেমা। আচ্ছা, ছবিটা যখন আছে তখন আমরা বাকি যে জিনিসগুলো সম্পর্কে ছবিটা থেকে দেখে নিই। আচ্ছা, নার্ভ সেল কি? নার্ভ সেল হচ্ছে গিয়ে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের গঠনগত একক, অর্থাৎ স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে নার্ভ সেলের। নার্ভ সেলের কথা যখন আসলো তখন একটা পয়েন্ট আমাদের একটুখানি মনে রাখা হবে যে এই সেলটা হচ্ছে কি নন ডিভিশন, অর্থাৎ নার্ভ সেল কিন্তু ডিভিশন হয় না। একবার তৈরি হয়ে গেল তো তৈরি হয়ে গেল, দেন আর ফার্দার ডিভিশন হবে না নার্ভ সেলের। আচ্ছা, নার্ভ সেলের পাশে যদি গঠনটা আমরা দেখতে পাই, এইটা হচ্ছে কি দুটো পার্টে ভাগ করা হয়েছে নার্ভ সেলকে। এই পার্টটাকে বলা হচ্ছে ডেনড্রন, আর এই পার্টটাকে বলা হচ্ছে যে এক্সন। আচ্ছা, ডেনড্রনের মধ্যে কি কি রয়েছে? এই যে ডেনড্রনের মধ্যে থেকে অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়ে গেছে, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। আচ্ছা, ভেতরটাকে বলা হচ্ছে সোমা, বা যেটাকে আমরা বলছি কোষ দেহ বা সোমা, এবং ভেতরে অবশ্যই রয়েছে একটা নিউক্লিয়াস। হলো। আচ্ছা, দেন যদি অ্যাকশন পার্টটাকে দেখি, অনেকটা সরু লম্বা দড়ির মতন পার্ট, বিভিন্ন খণ্ডে বিভক্ত। এই পুরোটাকে বলা হচ্ছে কি মাইলিন সিথ। ওকে। আচ্ছা, এই যে প্রত্যেকটা বক্স মতন অংশ, এখানে যে ভেতরে যে ছোট্ট সেলটা রয়েছে সেটাকে আমরা বলছি সোয়ান কোষ। আচ্ছা, সেলগুলোকে আমরা কি বলছি? মাইলিনের সেল বলছি। আর দুটো মাইলিনের সেলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, যে হলদে মতন জায়গাটাকে, এটাকে আমরা বলছি নড অফ র্যানভিয়ার। ওকে। আচ্ছা, আর একদম নিচের যে পার্টটা রয়েছে সেটাকে আমরা বলছি যে অ্যাকশন টার্মিনাল, অর্থাৎ এখানে অ্যাকশন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার জাস্ট একটা ছোট্ট ছবি হচ্ছে, আমি এখানে একটুখানি এঁকে দিই। এইটা যদি আমাদের অ্যাকশন টার্মিনাল হয়, আর এইটা হচ্ছে গিয়ে নেক্সট একটা সেলের ডেনড্রন পার্টটা যদি হয়ে থাকে, ওকে, এই দুটোর মাঝখানে যে জায়গাটাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি সাইন্যাপসিস। কি ইম্পর্টেন্ট এই জায়গাটা? এই জায়গাটায় কিছু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, ইএম ফিল্ড। কি কাজ করে না, নার্ভ ইম্পালস বা নার্ভের তরঙ্গ, স্নায়ু তরঙ্গ এখান থেকে, এই জায়গা থেকে পরের বা একটি নার্ভ সেল থেকে নেক্সট নার্ভ সেলে আসতে গেলে এই যে মাঝখানে যে সাইন্যাপসিসটা রয়েছে, যেখানে থাকে হচ্ছে গিয়ে এক ধরনের ফ্লুইড,
বা তরল, যেটাকে আমরা সাইন্যাপটিক ফ্লুইড বলি, এই সাইন্যাপটিক ফ্লুইড খুব তাড়াতাড়ি এই ইম্পালসগুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাতে সাহায্য করে। এই যে থলির মতন অংশটা আমি এঁকেছি না, এর মধ্যে থাকে হচ্ছে নার্ভ ইম্পালসগুলো। অনেক বেশি ফুলে গেলে যেরকম বেলুন ফেটে যায়, ঠিক একই রকমভাবে এই থলিগুলো ফেটে যায় এবং নার্ভ ইম্পালস এই সাইন্যাপসিসের মাধ্যমে একটা নার্ভ সেল থেকে পরবর্তী নার্ভ সেলে যাতায়াত করতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। একদম লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে, হুইচ হরমোন সিক্রেটস ফ্রম দ্য মিড পিটুইটারি গ্ল্যান্ড। এর মধ্যে কোন হরমোনটা মধ্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়? উত্তরটা নিয়ে নিই। MSH, ফুল ফর্ম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ওকে, আচ্ছা পুরো হরমোনটার ব্যাপারে যদি আমরা একটুখানি জেনে নিই, বা পুরো পিটুইটারির ব্যাপারে যদি আমরা জেনে নিই, তাহলে পিটুইটারিকে জেনারেলি আমরা তিনটে পার্টে ভাগ করেছি। এই পার্টটা হবে হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারি, আচ্ছা এই পার্টটা হবে হচ্ছে গিয়ে পস্টেরিয়র পিটুইটারি, এবং মাঝখানের অংশটাকে আমরা বলছি যে মিড পিটুইটারি। এই মিড পিটুইটারি থেকে হচ্ছে গিয়ে মাত্র একটাই হরমোন ক্ষরিত হয়, MSH। জেনারেলি এটা কি কাজ করে? মেলানিন ক্ষরণ করে, মেলানিন ক্ষরণ করে। এই মেলানিন কি করতে সাহায্য করে? আমাদের স্কিনের যে কালার, এটা ডিসাইড করে। অর্থাৎ যাদের শরীরে মেলানিন বেশি ক্ষরণ হয় তাদের স্কিনের কমপ্লেক্স হচ্ছে ডার্ক হয়, বা যাকে আমরা কালো বলি। যাদের কম ক্ষরণ হয় তাদের হচ্ছে গিয়ে ফর্সা হয়। মেলানিন যত বেশি ক্ষরণ হয় তত হচ্ছে গিয়ে স্কিনের ক্যান্সার বা স্কিনের রোগ হওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ স্কিন ভালো প্রোটেকশন বা বেরিয়ার পায়। যত কম ক্ষরণ হয় তত বেশি স্কিনের সমস্যা তৈরি হয়। অর্থাৎ ফর্সা মানুষদের স্কিনের সমস্যা তৈরি হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। আচ্ছা, পিটুইটারি বাকি পার্টগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই আমরা। অ্যান্টেরিয়ার বা অগ্র পিটুইটারি থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? একটা হয় হচ্ছে গিয়ে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কিসের উপরে কাজ করে? থাইরয়েড গ্ল্যান্ডের উপরে কাজ করে। কি কাজ করে না, থাইরয়েড গ্ল্যান্ডকে বিভিন্ন ধরনের থাইরয়েড হরমোন T3, T4 এই সমস্ত কিছু প্রোডাকশনে সাহায্য করে। অর্থাৎ একটা জিনিস আমাদের জানতে হবে যে পিটুইটারি গ্ল্যান্ডের থেকে যেই সমস্ত হরমোন ক্ষরিত হয় তারা বডির অন্যান্য গ্ল্যান্ডে গিয়ে কাজ করে এবং সেই গ্ল্যান্ডগুলোকে তারা আরও ফার্দার হরমোন করণে সাহায্য করে। ওকে, এটা দেখা একটা TSH। দেন আসে হচ্ছে কি অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। এটা কোথায় কাজ করে? অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে কি ACTH। এটা কোথায় কাজ করে? অ্যাড্রিনাল কর্টেক্সে কাজ করে। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় রয়েছে? এই যদি আমাদের একটা কিডনি হয়, দুপাশে দুটো কিডনি রয়েছে আমাদের, এই কিডনির উপরে রয়েছে হচ্ছে কি এই অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থির উপর কাজ করে হচ্ছে ACTH হরমোন। আচ্ছা, কি হরমোন ক্ষরণে সাহায্য করে? যখন ACTH এসে কাজ করবে অ্যাড্রিনাল গ্রন্থির উপরে, অ্যাড্রিনাল গ্রন্থি তারপরে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, তারপরে হচ্ছে গিয়ে মেলানোকর্টিকয়েড, নানা ধরনের কর্টিকয়েড হরমোনগুলো প্রডিউসে সাহায্য করবে, প্রডিউস করবে। আচ্ছা, আর কি হরমোন ক্ষরিত হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোন, বা যেটাকে আমরা বলছি যে FSH। এটা জেনারেলি মহিলাদের দেহে ক্ষরণ হয়। এই FSH ফার্দার কাজ করে কিসের উপরে? ওভারির উপরে। ওভারির উপরে কাজ করার পরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরিত হয় মহিলাদের দেহের, ঠিক আছে, ওম্যানদের ক্ষেত্রে। আর ম্যানদের ক্ষেত্রে বা মেলদের ক্ষেত্রে যখন কাজ করে তখন টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। ওকে, আচ্ছা দেন হচ্ছে আরও একটা হরমোন ক্ষরণ হয়, সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন ক্ষরণ হয়, যেটা হচ্ছে গিয়ে কিসে কাজ করে? যে মিল্ক প্রোডাকশনে কাজ করে মহিলাদের ক্ষেত্রে। আচ্ছা, আর কি হরমোন? গ্রোথ হরমোন, বা যেটাকে আমরা বলছি হচ্ছে GH। আরও একটা নাম আছে সোমাটোস্ট্যাটিন হরমোন, SHO বলি এটাকে আমরা। এটা কি করে? এটা বোন, স্কেলিটাল মাসেল এই ধরনের উপরে কাজ করে। জেনারেলি গ্রোথ হরমোন, অর্থাৎ আমরা যে ছোটোবেলা থেকে আস্তে আস্তে আমরা যে গ্রোথ, আমরা যে লম্বায় চওড়ায় বড় হতে থাকি, সেটা এই হরমোনের কারণেই ঘটে। আচ্ছা, আর ফাইনাল কি কাজ করে? ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা আমরা বললাম যে একটা তো কাজ করে হচ্ছে কি FSH, বোথ মেল এবং ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ওভারিতে কাজ করে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন ক্ষরণ হয়। মেলদের ক্ষেত্রে টেস্টিসে কাজ করে, টেস্টোস্টেরন ক্ষরণ হয়। ওকে, আচ্ছা মিড পিটুইটারি গ্ল্যান্ডের কথা আমরা জানলাম। পস্টেরিয়র পিটুইটারি থেকে কি ক্ষরণ হয়? অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা নাম শর্ট ফর্ম হচ্ছে ADH। ওকে, এটা কাজ করে কিডনিতে। কি কাজ করে না, আমরা জানি যে কিডনি আমাদের দেহের ছাঁকনি হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের দেহের যত বর্জ্য পদার্থ রয়েছে সেটা কিডনিতে চলে যায়, ফার্দার ইউরিনেশনের মাধ্যমে দেহের থেকে বেরিয়ে যাবে। কিন্তু কিডনিতে গিয়ে একটা ফাইনাল ছাঁকনির কাজ করে। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কারণে সেই ফাইনাল ছাঁকনিটার কাজ হয়ে থাকে। অর্থাৎ ফাইনালি আর কোনো ধরনের মিনারেল
বা বেশি ওয়াটার বেরিয়ে যাচ্ছে কিনা, সেই কাজটা যাতে না হয় সেটা দেখে হচ্ছে গিয়ে এই ADH, অ্যান্টি ডায়োরেটিক হরমোন। আরেকটা ফাইনাল কাজ হলে সেটা হচ্ছে অক্সিটোসিন, এটা ইউটেরাসে কাজ করে মহিলাদের ক্ষেত্রে। ওকে, তাহলে এই মোটামুটি ছিল হচ্ছে গিয়ে আমাদের কি কি হরমোন, পস্টেরিয়ার এবং অ্যান্টেরিয়ার পিটুইটারি। হ্যাঁ, অ্যান্টেরিয়ার মানে লাস্ট, মানে পেছনের পার্টটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়ার, সরি ফার্স্ট পার্টটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়ার। তাহলে অ্যান্টেরিয়ার এবং পস্টেরিয়ার পিটুইটারি থেকে কোন কোন হরমোন ক্ষরণ হয় এবং তাদের কাজ কি, তারা আর কোথায় কোথায় গিয়ে কাজ করে। আর মিড পিটুইটারি থেকে তো কী ক্ষরণ হয় আমরা জানলাম। আরেকটা লাস্ট পয়েন্ট একটু বলে দিই, এখানে ছবিটা দিয়েছি কিনা আমি জানি না। আচ্ছা, পিটুইটারির উপরও না, হ্যাঁ পিটুইটারির উপরও কাজ করে হচ্ছে কি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস ফার্স্ট সিগন্যাল পাঠায় পিটুইটারিকে, দেন পিটুইটারি তার কাজকর্ম করা শুরু করে। ওকে, আচ্ছা পিটুইটারিকে কি বলা হয়ে থাকে? পিটুইটারিকে বলা হয়ে থাকে হচ্ছে গিয়ে মাস্টার গ্ল্যান্ড। আচ্ছা, আর হাইপোথ্যালামাসকে বলা হয়ে থাকে হচ্ছে সুপিরিয়র গ্ল্যান্ড বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, সুপিরিয়র গ্ল্যান্ড। এই ছিল হচ্ছে আজকে আমাদের 10টা কোয়েশ্চেন। ওকে, আশা করি তোমাদের ভালো লাগলো। নেক্সট, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। পুরো ক্লাসটার PDF টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ্লাই হয়ে যাবে, আর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।